আকাশে তুলোর মতো সাদা মেঘেরা উড়ছে। মেঘগুলো এক জায়গায় জড়ো হচ্ছে, আবার মুহূর্তেই সরে যাচ্ছে। মনে হচ্ছে ওরা মনের সুখে উঠছে। অথবা মেঘেদের দেশে কোনো খেলা হচ্ছে, যেখানে হারজিত নেই, সেখানে শুধু আছে উড়ার আনন্দ। গরমের প্রভাব কাটাতে দক্ষিণা বাতাস বইছে। ছাদে ছোট বাচ্চারা হাতে বানানো ঘুড়ি উড়াচ্ছে, সাথে বড়রাও যোগ দিয়েছে। আকাশে মেঘেদের সাথে পাল্লা দিয়ে লালনীল বিভিন্ন রঙের ঘুড়ি প্রজাপতির ন্যায় উঠছে। সাদিক ছোট বাচ্চাদের ঘুড়ি উড়াতে দেখে নিজের ছেলেবেলার স্মৃতিচারণ করছে। রোদে পুড়ে একটু আনন্দের জন্য কত ঘুড়ি উড়িয়েছে খেলার সাথীদের সাথে। মায়ের কত বকুনি খেয়েছে। সাদিবের খেয়াল হলো আজ রীতি আসেনি ছাদে। রোজ তো চলে আসে এই টাইমে। সদীপ পকেট থেকে নিজের মুঠোফোন বের করে রীতির নাম্বারে ডায়াল করল। কিন্তু কল রিসিভ হলো না। কয়েকবার ফোন করে না পেয়ে সাদিব বেশ চিন্তিত হল। সাদিব রিমনকে দেখাতে পেয়ে এক কর্নারে নিয়ে বলল, রীতি কই? আসেনি কেন? ফোন ধরছে না কেন? অসুস্থ নাকি? না কোথাও গেছে? রিমন কিছুক্ষণ ভেবে বলল, জানি না। দেখে আসব? হ্যাঁ হ্যাঁ যা, আমার প্রাণপাখি উড়ে যাচ্ছে। গিয়ে বল সাদিব ভাই ডাকছে। রিমন রীতির রুমে উকি দিয়ে দেখে রীতি কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। রিমন আস্তে আস্তে রীতির কাছে গিয়ে ফিসফিস করে ডাকছে, আপু উঠো, সাদিব ভাইয়া ডাকছে তোমাকে। তাড়াতাড়ি উঠো। রিমন যেভাবে ফিসফিস করছে ঘুমন্ত মানুষ যেন ওর কণ্ঠ শুনে না জেগে যায়। অনেকক্ষণ ফিসফিস করে ডেকে রিমন পরিশেষে জোরে চিৎকার করল, আপু। উঠো হহ। রিমনের চিৎকার শুনে রীতি লাফিয়ে উঠে। চোখ কচলে রিমনের দিকে তাকালো। কি হচ্ছে, কোথায় আছে কিছুই বুঝতে পারছে না। কয়েক সেকেন্ডের জন্য ব্রেইন অফ হয়ে গেছে। রীতির শরীর এখনো কাঁপছে আচমকা ঘুম থেকে উঠার জন্য। বুক ধুকপুক করছে তীব্রভাবে। রীতির ব্রেইন কাজ করার পর রিমনের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলল, ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? কানে তালা লেগে গেছে। রিমন বলল, এতক্ষণ তো আসতেই ডেকেছি, তুমি শুনোনি, তাই বাধ্য হয়ে জোরে ডাকলাম। মনে মনে ডেকেছিস তাই শুনিনি। আরেকটু ভালোভাবে ডাকলেই পারতি। এখন বল ডাকছিস কেন? রিমন আবারও জোরে শব্দ করে বলল, সাদিব ভাই ডেকেছে। রীতি রিমনের মুখ চেপে ধরে বলল, আমাকে কেস খাওয়াবি? এত বড় হয়েছিস বুদ্ধি শুদ্ধি হয়নি। এভাবে চিৎকার করছিস কেন? মা শুনবে তো। রিমন মুখ থেকে রীতির হাত সরিয়ে দিয়ে বলল, এখন 100 টাকা না দিলে মা শুনবে। সবাই শুনবে। তাড়াতাড়ি 100 টাকা বের করো। রীতি রিমনের কথা শুনে চোখ বড় বড় করে বলল, তুই আমার আপন ভাই তো। রোজ রোজ আমার কাছ থেকে এভাবে টাকা খসাতে একটুও কষ্ট হয় না? রিমন ইনোসেন্ট ফেস করে বলল, হয়তো খুব হয়, তুমি অনেক কিপটা, টাকা দিতে চাও না।
কত কষ্ট করে টাকা খসাই। রীতি রিমনের কথা শুনে চোখ ছোট ছোট করে ওকে মারতে গেলে রিমন চিৎকার করে মা বলে ডেকে ওঠে। রীতি আবারও রিমনের মুখ চেপে ধরে বলল, আচ্ছা ভাই, দেব। চিৎকার করিস না। অতঃপর রিমনকে 100 টাকা দিয়ে রীতি ছাদে আসছে বিড়বিড় করতে করতে। প্রেমের হহুত জ্বালা। কার মুখ দেখে যে প্রেম করতে গিয়েছিলাম। আমার 100 টাকা। রিমনকে এ পর্যন্ত যত টাকা দিয়েছি তা দিয়ে আমি কত বই কিনতে পারতাম। রীতি বিড়বিড় করতে করতে কখন সাদিবের সামনে এসে দাঁড়িয়েছে খেয়াল নেই। সাদিব ভ্রু উঁচিয়ে বলল, কি বিড়বিড় করছ? পাগল হয়েছ নাকি? রীতি রাগ দেখিয়ে বলল, পাগলই হয়ে যাচ্ছি। নিজের ভাই থ্রেট দিচ্ছে, ব্ল্যাকমেইল করে টাকা নিচ্ছে। নয়তো বাবাকে বলে দেবে, মাকে বলে দেবে। উফফ, কি যন্ত্রণা। সাদিব হেসে বলল, প্রেম করবা আর ট্যাক্স দেবে না, তা কি হয়? রীতি ভ্রু কুঁচকে বলল, আচ্ছা তাই নাকি? রীতি তারপর রিমনকে ডাকল। রিমন ওদের কাছে আসতেই রীতি রিমনকে বলল, ইনি হচ্ছেন তোর একমাত্র দুলাভাই, আর তুই একমাত্র শালক। দুলাভাই থাকতে কেউ বোনের কাছে টাকা চায়? এখন থেকে দুলাভাইয়ের কাছে চাইবি। আর জানিস, গতকাল তোর দুলাভাই আমাকে নিউ একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল। সেখানে আমাকে অনেক কিছু খাইয়েছে। আমি তোর জন্য আনতে চেয়েছিলাম, কিন্তু জানিসই তো তোর বোন কত গরিব আর তোর দুলাভাই কত বড়লোক। তোর দুলাভাই তোকে খাওয়াবে। সাদিব রীতির দিকে চোখ বড় বড় করে চেয়ে আছে। তারপর বিস্ময় নিয়ে বলল, আমি কখন তোমাকে রেস্টুরেন্টে নিয়ে গেলাম? আমরা আজ পর্যন্ত কোনো রেস্টুরেন্টে যাইনি। রীতি রিমনকে বলল, মিথ্যা বলছে। তোকে খাওয়াবে না তাই মিথ্যা বলছে। রিমন সাদিবকে বলল, সাদিব ভাই, এটা কিন্তু ঠিক না। আপনি আমাকে নেননি। আমি আপনার জন্য কত কাজ করেছি। আজ আমি অনেক রাগ করেছি। রীতি ওদের সামনে থেকে কেটে পড়ল। অতঃপর সাদিব রিমনকে খাওয়াবে বলে প্রতিশ্রুতি দিয়ে ছাড়া পেল। রীতি সিঁড়ি ঘরের দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি উড়ন্ত ঘুড়ির দিকে। সাদিব রীতির কাছে এসে বলল, তুমি আমাকে এতবার বাস দিতে পারলে? রীতি সাদিবের দিকে তাকিয়ে টেডি স্মাইল দিয়ে বলল, প্রেম করবেন আর ট্যাক্স দেবেন না, তা কি হয়? হায় রে, আমার কথা আমাকেই শোনায়। যাই হোক, তুমি কই ছিলে? শুয়েছিলাম। সাদিব বিচলিত হয়ে বলল, অসুস্থ নাকি? মাথা ব্যথা? সারাদিন যেভাবে পড়াশোনা করো। মশাই, এত বিচলিত হতে হবে না। ঘুমিয়েছিলাম। সাদিব রীতির ক্লাসরুমের বিল্ডিংয়ের বরাবর একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। রীতির ক্লাস শেষ হতেই ব্যাগ কাঁধে নিয়ে বের হয়ে সাদিবকে দেখে ব্যাগটা ভালোভাবে নিয়ে সাদিবের উদ্দেশ্যে রওয়ানা দিল। সাদিব দুহাত ভাঁজ করে রীতির দিকে তাকিয়ে রীতির আসার অপেক্ষা করছে। রীতির দৃষ্টিও সাদিবের দিকে। রীতি যখন সাদিবের কাছে আসছে তখন রীতিকে পেছনে থেকে কেউ ডেকে উঠল। রীতি নিজের নাম শুনে দাঁড়িয়ে গেল। তারপর পেছনে ঘুরে তাকাল। আদনান হাঁপাতে হাঁপাতে রীতির সামনে এসে দাঁড়াল। এতক্ষণ মনে হচ্ছে দৌড়াচ্ছিল। আদনানের শ্বাস এখনো উঠানামা করছে। রীতি ভ্রু কুঁচকে আদনানকে দেখছে। আদনান কিছু বলতে চাইছে কিন্তু হাঁপানোর কারণে পারছে না। আদনান নরমাল হয়ে বলল, রীতি, একটু সময় হবে? কিছু বলার ছিল, খুব দরকারি কথা। রীতি তাড়া দেখিয়ে বলল, যা বলবে তাড়াতাড়ি বলো। সাদিব অপেক্ষা করছে। ততক্ষণে সাদিব এগিয়ে এসেছে।
আদনান সাদিবকে দেখে বলল, তাহলে অন্য সময় বলবো, এখন যাই। আরে না, সমস্যা নেই, বলে যাও। না, ঠিক আছে, অন্য সময় বলবো। সাদিব ভাইয়ের সামনে বলা যাবে না। বাই। আদনান উল্টো পথে হাঁটা দিল। রীতি আদনানের দিক থেকে ঘুরতেই দেখে সাদিব চিন্তিত ভঙ্গিতে রীতির প্রায় কাছাকাছি এসে দাঁড়িয়েছে। সাদিব রীতিকে প্রশ্ন ছুড়ে দিল, কে ছেলেটা? আর কি বলল? রীতি সাদিবকে চিন্তিত দেখে বলল, আরে ক্লাসমেট, ওর নাম আদনান, ভালো ছেলে। সাদিব নিশ্চিন্ত হয়ে বলল, ও তাই বলো। আমি ভেবেছিলাম কে না কে। কি না কি বলছিল? ফালতু ছেলে ভেবেছিলাম। না, কিছু বলতে এসেছিল, আপনাকে দেখে চলে গেল। আপনি হয়তো মাইন্ড করতে পারেন এটা ভেবে। সাদিব হালকা হেসে বলল, মাইন্ড কেন করব? আমি ভেবেছিলাম অপরিচিত কেউ, তাই চিন্তিত হয়েছিলাম। বাদ দিন, চলুন। সাদিব কিছুটা মুখ গম্ভীর করে বলল, তার আগে চুল বাঁধো। সবাই কিভাবে তোমার চুলে নজর দিচ্ছে, আমার একদম পছন্দ হচ্ছে না। রীতি সাদিবের কথা মতো চুল বেঁধে নিল। সাদিবের শাসনগুলো ভালোই লাগে। এমন শাসনের জন্য হাজারো ছোটখাটো অন্যায় করা যায়। সাদিব, রীতি ওদের বন্ধুদের সাথে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। সাদিব ওর বন্ধুর আবদার রাখতে গিটারে সুর তুলছে। সাদিব রীতির দিকে তাকিয়ে গিটারে সুর তুলছে। রীতির বান্ধবী রাইসা রীতিকে হালকা ধাক্কা মেরে বলল, তুই জোশ একটা বয়ফ্রেন্ড পেয়েছিস। দেখতে কি হ্যান্ডসাম, টল, স্মার্ট, কি সুন্দর বডি ফিটনেস, গায়ের রংটাও মাশাল্লাহ। আবার কি সুন্দর গান গায়। সেই। রীতি দাঁতে দাঁত চেপে রাইসার কথা হজম করে বলল, বান্ধবীর বফের উপর ক্রাশ খাওয়া ইজ নরমাল, কিন্তু এতটা ফিদা হওয়া হাই লেভেলের লুচ্চামি। রাইসা রীতির কথা শুনে চুপ হয়ে গেল। সবাই সাদিবের গানের প্রশংসা করল খুব। একে একে সবাই চলে গেল। রীতি সাদিবকে বলল, আপনার গান নিয়ে কোনো স্বপ্ন নেই? না মানে এত ভালো গান গাইতে পারেন। সাদিব এক ভ্রু উঁচু করে বলল, হুম আছে তো। এই ধরো, একদিন অনেক বড় সিঙ্গার হব, চারদিকে আমার নামের জয়ধ্বনি করবে। রেস্টুরেন্ট, হলো, শপিং মল, রাস্তাঘাট সব জায়গায় আমার গান চলবে। রাস্তায় যখন বের হব তখন তখন আমার ফ্যানরা অটোগ্রাফ, সেলফি তোলার জন্য দৌড়ে আসবে। স্পেশালি মেয়েরা। এমনিতেই মেয়েরা আমার জন্য পাগল, সিঙ্গার হলে তো আরও পাগল হয়ে যাবে। আমার সাথে সেলফি তুলবে। আমার টি শার্ট, ঘড়ি, সানগ্লাস এসব নিয়ে কারাকারি করবে। আমিও ওদেরকে গিফট করে দেব। রীতি এতক্ষণ সাদিবের স্বপ্নের কথা মুগ্ধ হয়ে শুনলেও শেষের কথাগুলো শুনে কপালে ভাঁজ পড়ে গেল বিরক্তির। তারপর কিছুটা চেঁচিয়ে বলল, অফ যান। আপনার ফালতু স্বপ্নের কথা শুনতে চাই না। শেষেরগুলো বাদ। খুবই জঘন্য শেষের স্বপ্নগুলো। কি বলছো, এত রোমান্টিক একটা স্বপ্ন? রীতি ঠোঁট ফুলিয়ে বলল, আমি যাচ্ছি। আপনি থাকুন আপনার রোমান্টিক স্বপ্ন নিয়ে। সাদিব রীতির হাত ধরে ফেলল। রীতির হাত ধরে বসিয়ে বলল, আরে আমি তো মজা করছিলাম। তোমাকে রাগানোর জন্য বললাম। তুমি জানো তোমাকে রাগলে কত সুন্দর লাগে? রীতি ভেংচি কাটল। তারপর সাদিব বলতে লাগল, এসব নিয়ে আমার কোনো স্বপ্ন নেই। গানটা আমি শখের বশে গাই। ভালো লাগে, এইটুকুই। গানটা আমার মন ভালো করার, মনটা ফুরফুরে করার উপাদান। প্রফেশনাল লাইফ নিয়ে আমার কোনো আলাদা স্বপ্ন নেই।
বাবার একমাত্র ছেলে হিসেবে বাবার ব্যবসায়ের দায়িত্ব স্বাভাবিকভাবেই আমার উপর বর্তাবে। তবে আমি স্বপ্ন দেখি, খুব সুন্দর একটা স্বপ্ন। রীতি কৌতূহল নিয়ে বলল। কি স্বপ্ন? সাদিব উদাসীন ভাব নিয়ে বলল। আমার স্বপ্ন একদিন আমাদের বিয়ে হবে, একটা বাচ্চা হবে। আমি সারাদিনের ক্লান্তি নিয়ে বাড়িতে ফিরব। তুমি হাসিমুখে দরজা খুলবে। তোমার হাসি দেখে আমার সব ক্লান্তি নিমিষেই শেষ হয়ে যাবে। আমি ঘরে ঢুকতেই দেখব আমাদের বাবু মেঝেতে বসে খেলনাপাতি ছড়িয়ে ছিটিয়ে খেলছে। আমি দৌড়ে গিয়ে ওকে কোলে নিয়ে চুমু খাব। আর তুমি কোমরে দুহাত দিয়ে আমাকে বকতে শুরু করবে। বলবে, তুমি আবারও ফ্রেশ না হয়ে নোংরা শরীরে বাবুকে ধরেছ? তোমার আজ খাওয়া বন্ধ। তারপর তুমি বাবুকে নিয়ে ঘরে দরজা দিবে। আমি তোমার অভিমান ভাঙানোর চেষ্টায় লেগে যাব। সাদিব কথাগুলো বলে রীতির দিকে তাকাল। রীতি মুগ্ধ হয়ে সাদিবের কথা শুনছে। রীতির চোখে অপার মুগ্ধতা দেখছে সাদিব। দুজন দুজনের মধ্যে হারিয়ে যাচ্ছে। দুজনের চোখে চোখে হাজারো কথা আদান প্রদান হচ্ছে। রীতি নিজের মুঠোফোন নিয়ে দিয়ার সামনে বারবার নাড়াচাড়া করছে আর মুচকি মুচকি হাসছে। দিয়া রীতির কাহিনী কিছুই বুঝতে পারছে না, তাই জিজ্ঞেস করল, রীতিপু, তোমার কাহিনী কি বলো তো? হাসছ কেন এভাবে? পাগল টাগল হলে নাকি? রীতি হাতের ফোনটা রেখে বলল, পাগল হইনি, তবে টাগল হয়েছি। দিয়া চোখ বড় বড় করে বলল, টাগল আবার কি? সেটা তো তুমিই ভালো জানো, কারণ তোমার মুখ থেকেই শব্দটা শুনেছি। দূর, আমি তো এমনিতেই বলেছি। এখন বলো ঘটনা কি? রীতি ফোনের গ্যালারি থেকে একটা ছেলের পিক দেখিয়ে বলল, দেখতে কেমন? দিয়া ছেলেটাকে এক পলক দেখে বলল, রীতি আপু, এই ছেলে আবার কে? সাদিব ভাইকে ধোঁকা দিচ্ছ না তো? রীতি দিয়ার দিকে তাকিয়ে বলল, ওর নাম আদনান, আমার ক্লাসমেট, প্রেমিক নয়। এখন বলো দেখতে কেমন? ওর জন্য একটা মেয়ে পছন্দ করেছি, ঘটকালি করব। দিয়া ছেলেটাকে ভালো করে দেখে নিল। ছেলেটা দেখতে একদম প্রেমে পড়ে যাওয়ার মতো। দিয়া নিচু গলায় বলল, ভালো। কার জন্য ঘটকালি করবে? রীতি চট করে বলল, আমার ননদিনীর জন্য। তারপর আলতো হাসল। দিয়া মিনমিন করে বলছে, সবার কপালই ভালো, আমারটা ছাড়া। আমার হচ্ছে ফাটা কপাল, পুড়ে ছাই হয়ে যাওয়া কপাল। দিয়া দুম করে উঠে গেল। রাতে বৃষ্টি হয়েছে। রাস্তাঘাটের গর্ত জায়গায় পানি জমে আছে। এছাড়াও কাদার ছড়াছড়ি। রীতি প্লাজু দুহাতে ধরে একটু উঁচু করে পা টিপে টিপে কাদা দিয়ে অতি সাবধানে হাঁটছে, যাতে প্লাজুতে কিংবা পায়ে কাদা না লাগে। সাদিব দাঁড়িয়ে যাওয়ায় রীতি সামনের দিকে দৃষ্টি দিয়ে নিজেই থমকে যায়। তারপর সাদিবের দিকে তাকায়। সাদিবের ঠোঁটের কোণে হাসি। সাদিব হাসি মিশ্রিত মুখে বলল, চলে এসেছি মাই কুইন আমাদের রাজপ্রাসাদে। রীতি সাদিবের কথা শুনে মুচকি হাসল। রীতি বড় বড় গাঁথনি গাঁথা একটা নির্মাণাধীন ভবনের সামনে দাঁড়িয়ে আছে। মূলত রীতি আর সাদিব দুজনে সাদিবদের নতুন বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। পিলার গাঁথা হয়েছে, সেখানে কাজ চলছে। সাদিব রীতিকে নিজেদের নতুন বাড়ি দেখাতে নিয়ে এসেছে। সাদিব আর রীতি ভেতরের দিকে গেল। গাঁথনি অনুযায়ী সাদিব রীতিকে সব দেখাচ্ছে। ভেতরে ঢুকতেই সাদিব বলল, এটা ড্রয়িং রুম। এ পাশে সোফা রাখা হবে, আর ওপাশের দেয়ালে টিভি। পাশেই একটা রুম দেখিয়ে বলল, এটা কিচেন, আর পাশে ওয়াশরুম।
উঁচু জায়গায় ডাইনিং টেবিল রাখা হবে আর ডান পাশে গেস্ট রুম। সাদিব তারপর যেখানে দোতলায় উঠার সিঁড়ি হবে সেখানটা দেখিয়ে বলল, এখানে উপরে উঠার সিঁড়ি হবে, উপরে 5টা বেডরুম হবে। তারপর সাদিব রীতিকে বাইরে দেখিয়ে বলল, ডান পাশে বেলিফুলের বাগান হবে আর বিল্ডিংয়ের বাইরে ঘেঁষে অর্কিড থাকবে আর বাগানের অন্য জায়গায় দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফুল গাছ থাকবে। বাগানের বিভিন্ন জায়গায় ফলের গাছ লাগানো হবে আর ওই জায়গায় একটা কৃত্রিম ঝর্ণা থাকবে। এইবার বলো কেমন হবে? রীতি মুচকি হেসে বলল, ভালো, খুব ভালো, অনেক সুন্দর হবে। তারপর কিছু একটা ভেবে রীতির মন খারাপ হয়ে গেল, কিন্তু সাদিবকে বুঝতে দিল না আর সাদিবও বুঝতে পারল না। রীতি পুরো রাস্তা শুধু একটা কথাই ভেবেছে, রীতির ফ্যামিলি রাজি হয়ে গেলেও সাদিবের ফ্যামিলি রাজি হবে তো? অদূর ভবিষ্যতের কথা ভেবে রীতির ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ছাদে আজ বড়রাও হাজির হয়েছে। কারেন্ট নেই কয়েক ঘন্টা যাবৎ, তাই বিকেল বেলায় ছাদে এসেছে একটু হাওয়া লাগাতে। গল্পের এক ফাঁকে সাদিবের মা রীতির মাকে বলল, ভাবি, রীতির বিয়ের কথা কিছু ভাবছেন? আমার কাছে ভালো একটা ছেলে আছে। সাদিব রীতির চেয়ে কিছুটা দূরে থাকলেও মায়ের কথা স্পষ্ট শুনতে পেল। সাদিব কানখাড়া করে রেখেছে। ওর মা কি ওর বিয়ের কথা ভাবছে? ভাবলে তো জানতে পারত। তাহলে? রীতির মা মৃদুভাবে হেসে বলল, না ভাবি, আমার মেয়ে এখনো ছোট, পড়াশোনা এখনো শেষ হয়নি। সাদিবের মা প্রত্যুত্তরে বলল, কি যে বলেন ভাবি, কই ছোট? আপনার মেয়ে মাশাল্লাহ অনেক বড় হয়েছে। কতদিন আগেই তো শুনলাম 21তম জন্মদিন পালন করল। মায়েদের কাছে ছেলেমেয়েরা সব সময় ছোট থাকে। আমার বান্ধবীর বোনের ছেলে, দেখতে শুনতে মাশাল্লাহ, ইঞ্জিনিয়ার, উত্তরায় নিজস্ব ফ্ল্যাট আছে, ফ্যামিলিও ছোট। আপার এক মেয়ে, এক ছেলে। মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলেই আছে। ওর জন্য ভালো একটা মেয়ে খুঁজছে। আপনারা রাজি থাকলে আমি রীতির কথা বলতে পারি। সাবিহা মায়ের কথা শুনে ভাইয়ের দিকে তাকাল। সাদিবের যেন হার্ট অ্যাটাকের অবস্থা। সাবিহা দ্রুত বলল, মা কি যে বলো, ওই ভাইয়ার তো প্রেমিকা আছে, তাকেই বিয়ে করবে। এসবের মধ্যে রীতি আপুকে কেন টানছ? সাবিহার কথা শুনে সাবিহার মা অবাক হয়ে বলল, কি বলিস? তাই নাকি? আমি তো জানতাম না। অবশ্য আজকালকার ছেলেমেয়েরা নিজেরাই পছন্দ করে বিয়ে করে, এসব কোনো ম্যাটার না। কি বলেন ভাবি? রীতির মাকে উদ্দেশ্য করে বলল। রীতির মা তাল মিলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ ভাবি, ঠিক বলেছেন। সাদিব রীতির দিকে তাকাল। রীতি মুচকি হাসছে। সাদিবের গা জ্বলছে রীতির হাসি দেখে। ওর মা নাকি ওর বউকে ওর কোনো এক খালাতো ভাইয়ের বউ বানাতে চায়। কি একটা অবস্থা! দিয়া পড়াশোনায় ব্যস্ত। রীতি দিয়াকে এর আগে এত মনোযোগ দিয়ে পড়তে দেখেনি। রীতি দিয়ার সামনে গিয়ে বলল, কিরে দিয়া, টিয়া, আজ এত পড়াশোনা কিসের? দিয়া বই থেকে চোখ তুলে বলল, পড়াশোনা ছাড়া গতি নেই। আজ পড়াশোনা করি না বলে একটা ভালো বয়ফ্রেন্ড নেই। পড়াশোনা করব আর ফার্স্ট ক্লাস একটা বয়ফ্রেন্ডও বানাবো। রীতি দিয়ার কথা শুনে বলল, তা তো তোমাকে করতেই হবে। দিয়া প্রশ্নবোধক চাহনি দিল। রীতি বলল, গতকাল আমার এক ক্লাসমেটের কথা বলেছিলাম, মনে আছে? আদনান। ও খুব ভালো স্টুডেন্ট, প্রচুর পড়াশোনা করে, নম্র, ভদ্র, সব দিক দিয়ে ভালো।
উজ্জ্বল ভবিষ্যৎ ওর। দিয়া গাল ফুলিয়ে বলল, আমাকে কেন শোনাচ্ছ? সাবিহাকে গিয়ে শোনাও। আমারও একদিন এমন বয়ফ্রেন্ড হবে, দেখে নিও। সেই দিন এসে গেছে। ভাব নিয়ে। দিয়া বই রেখে বলল, মানে? রীতি ভাব নিয়ে বলল, কিছু না। তার আগে বলো, তুমি সাবিহার কথা কেন বললে? দিয়া স্বাভাবিকভাবেই বলল, কারণ তুমি সাবিহার জন্য ঘটকালি করছো তাই। রীতি চোখ বড় বড় করে বলল, আমি সাবিহা না, তোমার জন্য ঘটকালি করছি, মাথা মোটা। রীতির কথা শুনে দিয়ার হাত থেকে বই মেঝেতে পড়ে গেল। দিয়া চোখের পলক ফেলছে না, এতটাই অবাক হয়েছে রীতির কথা শুনে। থ মেরে আছে। নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না। দিয়া নরমাল হয়ে কাপা কাপা গলায় বলল, কি বললে তুমি? ফ্ল্যাশব্যাক। গতকাল যখন ভার্সিটিতে গিয়েছিল তখন আদনানের সাথে দেখা। আদনান রীতির সামনে দাঁড়িয়ে আমতা আমতা করছে। রীতির রাগ হচ্ছে কিন্তু প্রকাশ করছে না। তারপর আদনান জোরতা কাটিয়ে বলল, দিয়ার কি কোনো বয়ফ্রেন্ড আছে? রীতি চট করে বলল, না। তারপর রীতির মাথায় অন্য ভাবনা এলো। তাই আবারও প্রশ্ন করল, কেন? তা দিয়ে তোমার কি? আদনান বলল, না মানে আসলে। আমতা আমতা না করে বলে ফেল। না মানে আসলে কি? আদনান নার্ভাসভাবে রীতির দিকে তাকালো, তারপর বলল, আমি দিয়াকে পছন্দ করি। ইনফেক্ট পছন্দ না, ভালোবাসি। রীতি আদনানের কথা শুনে হা করে রইল। তারপর নিজেকে দমিয়ে বলল, কেন ভালোবাসো? আদনান রীতির প্রশ্ন শুনে চমকে গেল। তারপর বলল, কেন ভালোবাসি? এটা কেমন প্রশ্ন রীতি? ভালোবাসায় কোনো কারণ লাগে না। কোনো কারণে কাউকে ভালোবাসলে সেটা ভালোবাসা না, সেটা মোহ। আমি দিয়াকে ভালোবাসি। আমি জানি ও আমার টাইপ না। পড়াশোনা একদমই করে না। আর আমার মতো শান্তও নয়। খুবই চঞ্চল একটা মেয়ে। এক কথায় ও আমার বিপরীত। আমি কারণ খুঁজতে গেলে দিয়ার মধ্যে আমার মধ্যে বিদ্যমান গুণগুলো নেই। কিন্তু তবুও আমি ওকে ভালোবাসি। আমার জন্য এটাই যথেষ্ট। আর তুমি আমাকে জানো আমি কেমন। দিয়া যদি না চায় তাহলে আমার কিছুই করার নেই। তবে চেষ্টা চালিয়ে যাব। ভালোবাসি এটা না জানানো পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না। কিন্তু যদি হ্যাঁ বলে তবে কোনো দিন অভিযোগ করার সুযোগ দেব না। ভালোবেসে ভালো রাখব। রীতি দিয়াকে যখন সব খোলে বলে দিয়ার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। দিয়া হালকা হেসে বলল, ভালোবাসি তো অনেকেই বলেছে, কিন্তু কেউ এভাবে বলেনি। রীতি দিয়ার গাল টেনে বলল, তবুও মাই ডিয়ার, বুঝে শুনে ডিসিশন নিও। তবে আদনান ছেলে ভালো, যতটুকু দেখেছি ওকে। তবুও ভেবে চিনতে ডিসিশন নিও। দিয়া ভাবার জন্য সময় নিল। আদনান সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়া প্রয়োজন। হুট করে কোনো সম্পর্কে জড়ানো ঠিক না। পরের দিন সন্ধ্যা বেলা রীতিকে সাদিব ফোন করে জ্বালিয়ে মারছে। রীতি মাত্রই ঘরে এলো ছাদ থেকে বইপত্র নিয়ে। রীতি ফোন রিসিভ করতেই সাদিব ওপাশ থেকে বলল, বেবি একটু ছাদে আসবে? সাদিবের মুখে বেবি শুনে রীতি তেলে বেগুনে জ্বলে উঠল। কিসের বেবি? আমি কি ফিটার খাই? এসব কথা আপনাকে কে শেখালো? সাদিব বলল। ওহ শিট। ভুলেই গিয়েছি, রীতি বেবি এখন নিজেই একটা বেবি পয়দা করতে পারবে। সে কি করে বেবি হতে পারে? রীতির সাদিবের কথা শুনে কান জ্বলে যাচ্ছে। দূরর। আপনার সাথে কথাই বলল না। আপনি খুব বাজে। এই লাজুক লতা, রীতিকা ফোন রেখো না।
একটু ছাদে এসো না, সারাদিন তোমাকে দেখিনি। আপনার দেখতে হবে না, আপনি খুব ব্যস্ত মানুষ, ব্যস্ত থাকুন, আমাকে না দেখলে কি হবে? রীতি অভিমান নিয়ে কথাগুলো বলল। সাদিব রীতির অভিমান বুঝতে পেরে বলল, আহারে, রাগ করে না, আমার কাজ ছিল, আমার কি ইচ্ছে করে সারাদিন ব্যস্ত থাকতে? তোমার রাগ ভাঙাতে তোমার জন্য বই এনেছি, চলে এসো। রীতি ফোন রেখে ছাদের জন্য পা বাড়াল। ছাদে গিয়ে দেখে কেউ নেই, ছাদ ফাঁকা। রীতি সাদিবকে ফোন করে জিজ্ঞেস করে সাদিব কোথায়। সাদিব উত্তরে জানায় খোঁজে নিতে। রীতি চিলেকোঠার ঘরের দরজা খুলে দেখে সাদিব শুয়ে শুয়ে পা নাড়াচ্ছে। সাদিব রীতিকে দেখে উঠে বসে। রীতি বলল, ইঁদুরের গর্তে লুকিয়েছিলেন? এখন বাইরে চলুন, কেউ এখানে দেখলে খারাপ ভাববে। রীতি বাইরে গিয়ে দাঁড়াল। সাদিব রীতির জন্য আনা বইগুলো রীতির দিকে বাড়িয়ে দিয়ে কান ধরে বলল, সরি, কাজ ছিল তো। রীতি অভিমান নিয়ে বলল, আপনি জানেন আমি সারাদিন কি পরিমাণ ছটফট করেছি? জানি তো, কারণ আমিও যে ছটফট করেছি। তোমাকে না দেখলে আমারও দম বন্ধ হয়ে যায়, কিন্তু কি করব? বাড়ির কাজের দায়িত্ব বাবা আমাকে দিয়েছে, করতেই হবে। চলছে তাদের মানবিমানের পালা। সাদিব রীতির হাত জোর করে ধরে অভিমান ভাঙানোর চেষ্টায় আছে। রীতি বাগানের কোণার আম গাছটায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আজকাল এই জায়গাটা রীতির খুব পছন্দের। মন খারাপ হলে এখানে এসে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকতে ভালো লাগে। খোলামেলা, নীরব জায়গা, মানুষজনের আনাগোনা নেই বললেই চলে। রীতি চোখ বন্ধ করে ভাবছে নিজের অন্যায়ের কথা, নিজের বাবাকে ঠকানোর কথা। বাবাকে এভাবে ঠকাচ্ছি, বাবাকে বাবার চেয়ে বন্ধু বেশি ভেবেছি। বাবা আমার কাছের বন্ধু হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন, আর সেই চেষ্টায় জয়ী হয়েছেন। বাবার সাথে আজীবন সব কথা শেয়ার করেছি। ভালো লাগা, কষ্টের কথা, স্বপ্ন, ইচ্ছে সবটা শেয়ার করেছি। বাবার বিশ্বাস অর্জন করেছি। বাবা যখন সত্যিটা জানতে পারবে তখন কি হবে? সাদিবকেও আমি না ভালোবেসে থাকতে পারিনি। ওকে ফিরিয়ে দেওয়ার ন্যূনতম ক্ষমতা আমার ছিল না। আমি অসহায় ছিলাম। সাদিবকে খুব ভালোবেসে ফেলেছিলাম, তাই নিজেকে হাজারো চেষ্টা করে আটকাতে পারিনি। গাড়ির হর্নের শব্দে রীতির ভাবনায় ব্যাঘাত ঘটে। রীতি চোখ খুলে পেছনে ঘুরে দেখে সাদিবের বাবার গাড়ি বের হচ্ছে। রীতি গাড়িটার গেটের বাইরে না যাওয়া পর্যন্ত গাড়িটির দিকে তাকিয়ে রইল। অতঃপর সাদিবকে দেখল বাইক নিয়ে বের হচ্ছে। রীতি গাছের আড়ালে লুকিয়ে গেল সাদিব যেন ওকে না দেখে তাই। রীতি গাছের সাথে আবারও হেলান দিয়ে চোখ বন্ধ করে নিল। রীতি ভাবছে এতক্ষণে হয়তো সাদিব বেরিয়ে গেছে। তখনই শীতল কণ্ঠস্বর বলল, এখানে কি করছো? রীতি হুট করে কারো কথা শুনে চমকে গেল। তারপর চোখ খুলে সাদিবের দিকে তাকাল। সাদিব রীতির মুখ দেখে বলল, আমি মানুষ, ভূতপ্রেত নই। আজকাল ভূতপ্রেত নিয়ে খুব পড়াশোনা করছো বুঝি? রীতি সাদিবের কথার জবাব দিল না। সাদিব রীতির উত্তর না পেয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? মুড অফ কেন? রীতি সাদিবকে সত্যিটা বলতে চায় না। রীতি চায় না সাদিবকেও অপরাধবোধে ভোগাতে। তাই বলল, কিছু না, মুড সুইং। সাদিব গাছে একটা হাত রেখে বলল, চলো বাইরে থেকে ঘুরে আসি, তোমার মন ভালো হয়ে যাবে। না, আমার ইচ্ছে করছে না। ও আচ্ছা,
তাহলে আজ আমি বাইরে যাব না, তোমার সাথে থাকি। রীতি বিরক্তি নিয়ে বলল, আমি একা থাকতে চাই। আপনি যেখানে যাচ্ছিলেন যান, আমাকে একা থাকতে দিন প্লিজ। সাদিব রীতির কথা শুনে অবাক হলেও মন খারাপ করল না, কারণ সাদিব মেয়েদের মুড সুইং সম্পর্কে জানে। এমন সময় সবকিছু বিরক্ত লাগে, কাছের মানুষ, ভালো কথা সব তেতো লাগে। সাদিব রীতিকে একা থাকতে দিতে চাইছে, তাই বলল, ওকে থাকো, তোমাকে আর বিরক্ত করছি না, নিজের মতো থাকো, মুড ভালো করার চেষ্টা করো, প্রয়োজন হলে আমাকে ডেকো। সাদিব কথাগুলো বলেই চলে গেল। সাদিব যেতেই রীতি জোরে শ্বাস নিল, নিজেকে হালকা করার চেষ্টা করছে। রীতির মন কিছুটা ভালো। বিকেলে ছাদে বসে হুমায়ুন আহমেদের তিথির নীলতোয়ালে বইটা গভীর মনোযোগ দিয়ে পড়ছে। কয়েক পাতা পড়ার পর দিয়া রীতির পাশে এসে বসল। দিয়া আমতা আমতা করছে কিন্তু কিছু বলছে না। রীতিও কিছু জিজ্ঞেস করছে না, অপেক্ষা করছে দিয়ার নিজ থেকে বলাকে। তখনই গিটারের টুংটাং শব্দ শুনতে পেল। রীতি বই থেকে চোখ তুলে ওপাশে তাকাল। সাদিব রীতির দিকে তাকিয়ে গিটারে সুর তুলছে। দিয়া রীতিকে বলল, তোমার রাজপুত্র এসে পড়েছে গিটার নিয়ে। দিয়া উঠে সাদিবের সামনে গিয়ে ওদের সাথে যোগ দিল। রীতি সাদিবের দিকে গালে হাত দিয়ে তাকিয়ে আছে। প্রতিদিন বিকেলে গধূলি বেলায় তাদের প্রেমের সময়। রীতি পড়ার বাহানায় আর সাদিব হাওয়া খাওয়ার বাহানায় রোজ ছাদে আসে। এত মানুষের মধ্যে রীতি পড়ার ফাঁকে ফাঁকে সাদিবের দিকে তাকায়। দুজনে চোখে চোখ রেখে হাজারো কথা আদান প্রদান করে। বান যা তু মেরি রানী, তেনু মহল দাওয়া দোঙ্গা, বান মেরি মেহবুবা, মেইন তেনু তাজ পাওয়া দোঙ্গা। আর পারি না, নিজ দায়িত্বে শুনে নিন। সাদিব রীতির দিকে তাকিয়ে মুখে হাসি ফুটিয়ে গান গাইছে। রীতিও সাবিদের গান শুনে মিটমিট করে হাসছে। গান শেষ হতেই সাদিব আর রীতি একে অপরের দিকে চেয়ে কিছু বলছে চোখের ইশারায়। দিয়া এসে রীতিকে ধাক্কা মেরে বলল, তোমার রাজা তোমার জন্য মহল তাজ নিয়ে রেডি, এখন তোমার রানী হওয়ার অপেক্ষা। রীতি দিয়ার কথা শুনে বলল, আমার মহল তাজ কিছু চাই না, এমনকি রানীও হতে চাই না, শুধু তাকে চাই আর তার হতে চাই। দিয়াও অদ্ভুত কিছু অনুভব করছে, নতুন কিছু অনুভূতির সাথে পরিচিত হচ্ছে। সাদিব রীতি দুজনেই অপেক্ষা করছে ছাদ ফাঁকা হওয়ার। আজ দুজনই দুজনের সাথে কথা বলতে চাইছে। ছাদ কিছুটা ফাঁকা হতেই রীতি বই রেখে উঠে সাদিবের সামনে এসে মাথা নিচু করে নিচু গলায় বলল, সরি, আমার মুড অফ ছিল তাই আপনার সাথে ওমন ব্যবহার করেছি। আমার আসলে এভাবে কথা বলা উচিত হয়নি। আমি জানি আপনি হার্ট হয়েছেন অনেক। আমি আসলে ইচ্ছে করে। হিসশস। সাদিব রীতিকে থামিয়ে দিল। রীতি মাথা তুলে সাদিবের দিকে তাকাল। সাদিব বলল, তোমাকে কে বলেছে আমি হার্ট হয়েছি? মুড খারাপ হলে আমরা অনেক কিছুই বলে ফেলি। অপর পাশের মানুষ যদি না বুঝে তবে ভুল বুঝাবুঝি হয়। আর আমি যদি তোমাকে না বুঝি তবে কেমন কাছের মানুষ হয়েছি? রীতি অপরাধ বোধ নিয়ে বলল। তবুও। সাদিব কি একটা ভেবে বলল, এতই যখন অপরাধ ফিল করছো তবে এক কাজ করো। রীতি কিছুটা ভয় নিয়ে বলল, কি কাজ? সাদিব মুচকি হেসে বলল, কান ধরে উঠবস করো। রীতি সাদিবের দিকে চোখ মুখ কুঁচকে তাকাল। সাদিব ফিক করে হেসে দিল। রীতি গাল ফুলিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে রইল।
সাদিব রীতির পেছনে গিয়ে দাঁড়িয়ে বলল, লজ্জাবতী এখন অভিমানী হয়ে গেছে। কথায় কথায় অভিমান করে। আমি বেচারা পড়েছি বিপদে। রীতি গাল ফুলিয়ে বলল, আপনাকে কে বলেছে বিপদে পড়তে? আপনি দাঁড়িয়ে আছেন কেন? চলে যান। আমি দাঁড়িয়ে আছি কারণ এটা আমার বাড়ি, আমার ছাদ। রীতি সাদিবের দিকে তাকিয়ে বলল, এখন আবার বাড়ির খুঁটা দিচ্ছেন? আপনার বাড়িতে থাকি বলে কথা শোনাচ্ছেন? সাদিব পড়ল মহা মুশকিলে। রীতিকে পেছনে থেকে আলতো করে জড়িয়ে ধরে বলল, এই ছাদ, এই চিলেকোঠা, ওই যে নিচে বেলিফুল গাছটা দেখছ, এগুলোর সাথে সাথে এই আমিকে তোমার নামে লিখে দিয়েছি। আর কি চাই তোমার? সাদিবের ছোঁয়া আর ফিসফিস করে বলা কথাগুলো গায়ে কাটা দিচ্ছে রীতির। রীতি নিজেকে ছাড়িয়ে লাজুক ভঙ্গিতে বলল, আর কিছু চাই না আমার। রীতি নিজের বই আর মুঠোফোন হাতে নিয়ে নিচে যাওয়ার জন্য পা বাড়াল। পেছনে থেকে সাদিব বলল, রাতে ফোন করব। রীতি হালকা হাসি উপহার দিল। এভাবে কেটে গেছে কয়েক মাস। বকুল গাছে বকুলের ফুল ফুটেছে। গাছের নিচে ছড়িয়ে আছে অসংখ্য ফুল। সেগুলো থেকে সুগন্ধ বেরুচ্ছে। রীতির বেলিফুল পছন্দ হলেও বকুল ফুলের ঘ্রাণ বেশি প্রিয়। রীতি সকাল সকাল একটা একটা করে বকুল ফুল কুড়াচ্ছে বাচ্চাদের মতো। সাদিব বাগানে কাজ করছে, এসে দেখে রীতি বকুল ফুল কুড়াচ্ছে। সাদিব চোখ ডলে আবারও তাকালো, ভুল দেখেছে কিনা সেটা শিওর হতে। না হো, রীতিকেই দেখছে। রীতি ফুল কুড়িয়ে ওড়নায় অতি যত্নে রাখছে। সাদিব রীতির সামনে এসে দাঁড়াল। রীতি সাদিবকে দেখে উঠে দাঁড়াল। সাদিব রীতিকে জিজ্ঞেস করল, কি করছ? বকুল ফুল তুলছি। সাদিব কৌতূহল নিয়ে বলল, ফুল দিয়ে কি করবে? রীতি আগ্রহের সহিত বলল, ফুল দিয়ে মালা গাঁথব। বইয়ের ভাঁজে রেখে দেব। মালা শুকিয়ে যাবে। বকুল ফুল দ্রুত শুকিয়ে যায়, গেলে যাবে। একটা গান শোনেননি? বকুলের মালা শুকাবে, রেখে দেব তারও সুরভি। আমি বকুল ফুলের সুরভি রেখে দেব। দেখুন কি সুন্দর পাগল করা ঘ্রাণ। ফুল বাড়িয়ে দিয়ে রীতি নিজেই শুকে বলল, আহ, কি সুন্দর ঘ্রাণ। সাদিব রীতির কাণ্ড দেখে বলল, বকুল ফুলের গাছটাও তোমার নামে লিখে দিলাম। দিতে দিতে সবই দিয়ে দিলাম। আজ আমি নিঃস্ব। মজা করে রীতিও সুযোগ নিয়ে বলল, আপনি এখনো নিঃস্ব হননি। এখনো আপনার কাছে আপনার জানের জান বাইক আছে। সেটা এখনো দেননি। সাদিব ঢোক গিলে হেসে বলল, কারণ তুমি বাইক চালাতে পারো না। বাইক দিয়ে কি করবে? রীতি বলল, তাতে কি, আমি ভাড়ায় দেব। দিবেন কিনা বলুন? সাদিব পড়েছে বিপদে। এখন কি করে নিজের প্রাণের বাইক বাঁচাবে রীতির হাত থেকে? তুমি আমার বাইকের পেছনে পড়লে কেন? ওটা ছেড়ে দেও। বুঝেছি, সব বুঝেছি। আপনি আমার চেয়ে বাইককে বেশি ভালোবাসেন, তাই তো এমন করছেন। আরে নাকি যে বলো। কিন্তু তুমি কাকে ভাড়ায় দেবে? আমার বাইক নষ্ট করে ফেললে আমি কি অন্য কাউকে দেব নাকি? আমি তো আপনাকে ভাড়ায় দেব, তবে যখন আমাকে নিয়ে বের হবেন। কারণ তখন আপনি অনেক স্লো চালান, একা থাকলে অনেক স্পিডে চালান। আমার খুব ভয় লাগে আপনার জন্য। তাই আজ থেকে বাইকের মালিক আমি। আমার পারমিশন ছাড়া চালাতে পারবেন না। সাদিব অসহায় ফেস করে বলল, ওকে, কি আর করা। আমার সুখের দিন শেষ। আমার বাইকের মালিক আজ অন্য কেউ। এই দুঃখ কই রাখি? পকেটে রাখুন।
রীতি বকুল ফুলের ঘ্রাণ নিতে নিতে উপরে যাচ্ছে আর গুনগুন করে গান গাইছে, বকুলের মালা শুকাবে, রেখে দেব তারও সুরভি। রীতির বাবা রীতিকে বইয়ের প্যাকেট বাড়িয়ে দিয়ে বলল, তোমার ব্যতিক্রম টেস্ট পেপার, এখনই পড়া শুরু করে দেও। আর তোমার গল্পের বইও আছে। রীতির মা রীতির বাবাকে বলল, গল্পের বই এত পড়ার কি দরকার? দেখবে একদিন এসব পড়তে পড়তে মাথাটা গেছে। রীতির বাবা রীতির মাকে কড়া গলায় বলল, আমি আমার মেয়ের সব আবদার পূরণ করব। আমার মেয়ে আমার সব কথা রাখছে। আমার কথা ভেবেই সব ছেড়ে এত পড়াশোনা করে স্বপ্নের দিকে এগুচ্ছে। অন্য আর 10টা ছেলেমেয়ের মতো নিজেকে নিয়ে মেতে নেই। রীতির বাবা নিজের রুমে যেতেই রীতি দীর্ঘশ্বাস ছাড়ল। রীতির মা রীতিকে বলল, তোর বাবার এত বিশ্বাসের মর্যাদা রাখতে পারবি তো? রীতি মায়ের কথা শুনে ফ্যালফ্যাল করে চেয়ে আছে। আসলেই তো ও কি পারছে বাবার বিশ্বাসের মর্যাদা রাখতে। রীতি বইগুলো নিজের রুমে নিয়ে নিজেকে নিজে বলল, আমি কোনো অন্যায় করছি না। সাদিবকে নিজের লাইফে রাখার পাশাপাশি বাবার স্বপ্ন পূরণ করছি। আমি দুদিকেই ব্যালেন্স রাখছি। পড়াশোনায় কোনো ঘাটতি রাখছি না। সাদিব আমার পড়াশোনায় ব্যাঘাত ঘটায় না। আমার পড়ার চাপ বাড়লে নিজেই দূরত্ব বজায় রাখে। তাই আমি ভুল করছি না। রীতি নীল ড্রেস পরে নীল পরি সেজে কাঁধে লেডিস ব্যাগ নিয়ে গেট দিয়ে বের হচ্ছে। গেট দিয়ে নীল পরীকে বের হতে দেখে সাদিবের চোখ আটকে যাচ্ছে। হৃদয় স্পন্দন থেমে যাচ্ছে। রীতি মিষ্টি হেসে সাদিবের বাইকের পেছনে উঠে বসে। সাদিব তখনও থমকে আছে। ওর ঘোর যেন কাটেনি। রীতি সাদিবের কাঁধে হাত রাখতেই সাদিবের হুঁশ হয়। সাদিব মুচকি হেসে বাইক চালাতে শুরু করে। লুকিং গ্লাসে রীতিকে দেখছে বারবার। রীতির চুল হাওয়ায় এলোমেলো হয়ে উড়ছে। রীতি চুল সামলাতে ব্যস্ত। আজ হেলমেট পরেনি তাই ভালো লাগছে খোলা হাওয়া। অপর প্রান্তে দিয়া ও আদনানের প্রেম জমে গেছে। দিয়া আদনানের প্রপোজ অ্যাকসেপ্ট করে নিয়েছে প্রপোজের 15 দিনের মাথায়। ওরা খুব ভালো আছে একে অপরের সাথে। দিয়ার এখন আর রীতির ভাগ্য দেখে হিংসে হয় না। মাঝে মধ্যে নিজের ভাগ্য দেখে নিজেরই হিংসা হয়। রীতি বাড়িতে ফেরার পথেও হেলমেট লাগায়নি। সাদিবের কাঁধে হাত রেখে খোলা চুলে চোখ বন্ধ করে স্নিগ্ধ হাওয়া অনুভব করছে। ওর হাওয়ায় সাথে উড়ে যেতে ইচ্ছে করছে। তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে যাওয়ায় আজ ওরা ঘুরে বেড়াবে। রীতি দুহাত মেলে চোখ বন্ধ করে আছে। সাদিব রীতির পাগলামি দেখে মুচকি মুচকি হাসছে। সাদিব একটা ব্রিজের উপর বাইক থামাল। ভর দুপুর। সূর্যের তীব্র তাপ যেন সব জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু ব্রিজের উপর শীতল হাওয়া বয়ে যাচ্ছে। ব্রিজের এক পাশে কলা গাছে আর আরেক পাশে বড় কড়ি গাছে। তাতে ফুল ফুটে আছে। ব্রিজের নিচে ছোট খালের পানির উপর অসংখ্য ফুল ভেসে আছে। রীতি সাদিবের বাইক থেকে নেমে ব্রিজের কিনারে এসে দাঁড়ায়। তারপর পানির দিকে চোখ রাখে। হাওয়া বাড়ার সাথে সাথে ফুলের মাতাল করা ঘ্রাণ নাকে ভেসে আসছে। রীতির চুলগুলো আবারও এলোমেলো হয়ে যাচ্ছে। আজ রীতির এলোমেলোই ভালো লাগছে। সাদিব রীতির চুলগুলো একপাশে এনে বলল, এখান থেকে অনেক সুন্দর গোধূলি দেখা যায়। ওই দূরে আকাশে লালিমা রেখা ফুটে ওঠে। সন্ধ্যায় এখানে মণিমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়। তুমি দেখলে না মুগ্ধ হয়ে পারবে না। একদিন তোমাকে নিয়ে আসব। এখানকার স্পেশাল গোধূলি দেখাবো গোধূলি কন্যাকে। রীতি সাদিবের দিকে তাকিয়ে বলল, গোধূলি কন্যা? গোধূলি আমি? সাদিব প্রত্যুত্তরে মৃদু হাসল। সাদিব রীতিকে একটা টং দোকানে নিয়ে গেল। সাদিব আর রীতি দোকানের বাইরে পাতা বেঞ্চিতে বসে পড়ল।
সাদিব চায়ের অর্ডার দিয়েছে। সাদিব বন্ধুদের সাথে এই দোকানের চা প্রায়ই খায়। আজ রীতিকে স্পেশাল লেবু চা খাওয়াবে। রীতি চায়ের জন্য অপেক্ষা করছে। ওদের কথোপকথনে মাঝেই চা চলে এলো। সাদিব রীতির হাতে চায়ের কাপ দেয়। চায়ের কাপে ধোঁয়া উড়ছে। চায়ের রং আর ঘ্রাণ দুটোই রীতির মন কাড়ছে। রীতি গরম চায়ের ঘ্রাণ নিচ্ছে জোরে নিঃশ্বাস টেনে। সাদিব ধোঁয়া উড়া চায়ে চুমুক দিয়ে বলল, ট্রাই করে দেখো, চা পাগলি ভালো লাগবে। রীতি চায়ে চুমুক না দিয়েই বলল, আপনি আমাকে আর কত নাম দিবেন? সাদিব বলল, ভুলে গেলে কি বলেছিলাম? তোমাকে ভালোবেসে এখনো হাজারো নাম দিতে বাকি। চায়ে চুমুকের সাথে সাথে ওদের আড্ডা বেড়েই চলেছে। রীতি বাড়িতে এসে ফ্রেশ হয়ে বের হতেই কলিং বেল বেজে উঠল। রীতি দরজা খোলে ওর বাবাকে দেখতে পায়। রীতির বাবার মুখ থমথমে। চোখ কেমন লাল হয়ে আছে। মুখটা শুকিয়ে আছে। রীতির মনে হচ্ছে ওর বাবা অসুস্থ হয়ে পড়েছে আবারও। রীতি বাবাকে এভাবে দেখে ঘাবড়ে গিয়ে মাকে চিৎকার করে ডাকল। তারপর রীতি বাবাকে ধরে বলল, বাবা কি হয়েছে? শরীর খারাপ লাগছে? রীতির বাবা রীতির দিকে চোখ তুলে তাকাল। রীতির বাবার দৃষ্টি দেখে কলিজা শুকিয়ে গেল। বাবার শরীর থেকে নিজের অজান্তেই হাত সরিয়ে নিল রীতি। রীতি আমতা আমতা করে বলল, বাবা কি হয়েছে? রীতির বাবা কোনো কথা না বলে রীতির গালে একটা চড় বসিয়ে দিল। রীতির বাবা রাগে রীতিমতো কাঁপছেন। রীতির মা ইতিমধ্যে ওদের সামনে এসে দাঁড়াতেই এহেন ঘটনা দেখে স্তম্ভিত। রীতি গালে হাত দিয়ে মাথা নিচু করে নির্বাক দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। যে বাবা ওর গায়ে ফুলের টুকাও দেয়নি, আজ সে বাবা ওর গায়ে হাত তুলেছে। রীতির কারণ বুঝতে একটুও সমস্যা হয়নি। রীতির মা রীতির বাবাকে কখনো দেখেনি মেয়ের সাথে চোখ গরম করে কথা বলতে, আজ সে মেয়ের গায়ে হাত তুলেছে। ব্যাপারটা হালকাভাবে তিনি নিতে পারছে না। নিশ্চয়ই রীতি ভয়ানক কোনো ঘটনা ঘটিয়েছে। তিনি এখন কি করবেন, কাকে কি বলবেন সেই জ্ঞানটুকু হারিয়ে ফেলেছেন। রীতি গালে হাত দিয়ে মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলছে। রীতির মা রীতির বাবাকে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? এত বড় মেয়ের গায়ে হাত তুললে? কি করেছে রীতি? রীতির বাবা তখনও রাগে থরথর করে কাঁপছে। চিৎকার করে বলল, জিজ্ঞেস করো ওকে কি করেছে? আমার উঁচু মাথা নিচু করে দিয়েছে। ছি, এই মেয়ে আমার নয়। ও যেন আমাকে বাবা বলে না ডাকে। রীতির বাবা নিজের ঘরে চলে গেলেন। রীতি বাবার কথা শুনে কান্নার গতি আরও বাড়িয়ে দিল। রীতির মা ওর বাবার যাওয়ার দিকে চেয়ে থেকে রীতির দিকে তাকাল। উনার কপালে চিন্তার রেখা ফুটে উঠেছে। রীতির মা রীতির কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি করেছিস রীতি? তোর বাবার কি হয়েছে? রীতি কাঁদতে কাঁদতে বলল, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি মা। বাবাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। অনেক কষ্ট দিয়ে ফেলেছি। রীতি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল। রীতির মা বুঝতে পারছে না আসলে হয়েছেটা কি। রীতিকে জিজ্ঞেস করবে না রীতির বাবাকে জিজ্ঞেস করবে বুঝতে পারছে না, তাই কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছেন। রীতির সামনে বোম ফাটালেও রীতি হা শব্দ করবে না, কিছুই বলবে না। রীতির বাবাকে জিজ্ঞেস করলে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করবেন। তবুও হয়তো রাগারাগি করতে করতে রাগের মাথায় বলে ফেলবেন। তাই তিনি স্বামীর কাছে গেলেন। রিমন নিথর হয়ে দরজা ধরে দাঁড়িয়ে আছে। বাবা সব সময় ওকে বকত, রীতিকে কখনো বকত না। রিমন খুব করে চাইতো ওর বাবা একদিন হলেও ওর রীতি আপুকে বকুক।
এর জন্য অনেক চেষ্টাও করেছে কিন্তু সফল হয়নি। আজ বাবা রীতি আপুকে মেরেছে, তাতে রিমনের বুকে গভীর ব্যথার সৃষ্টি করেছে। রিমনের খুব কষ্ট হচ্ছে। বাবা ওকে মারলেও এত কষ্ট পেত না যতটা কষ্ট রীতিকে মারায় পেয়েছে। রিমনের মনে কু ডাকছে। মনে হচ্ছে কোনো সম্পর্কের ভাঙ্গন ধরতে যাচ্ছে। রিমন রীতির রুমের দরজার সামনে গিয়ে দাঁড়াল। রীতি কেঁদেই চলেছে। রিমন রীতির পাশে গিয়ে দাঁড়াল। তারপর বলল, বাবা কি সাদিব ভাইয়ের কথা জেনে গেছে? রীতি কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ বাবা, সাদিবের কথাই জেনেছে, আমি 100% শিওর। নয়তো বাবা আমার গায়ে হাত তুলত না। রিমন কিছুক্ষণ ভেবে বলল, আপু আগেই মুখ খুলিস না। আগে আমি জানার চেষ্টা করি ব্যাপারটা কি, তারপর যা হওয়ার হবে। কিন্তু জানল কিভাবে? কে বলল? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। রিমন বাবা মায়ের রুমের দরজার সামনে গিয়ে আড়ি পেতে দাঁড়াল। ওর বাবা চিৎকার চেঁচামেচি করছে। তুমি কি করো সারাদিন? রান্না করা ছাড়া তোমার তো দেখছি আর কোনো দিকে খেয়াল নেই। ছেলেমেয়েরা কি করছে সে খবর রাখো? রীতির মা কপাল কুঁচকে জিজ্ঞেস করল। আরে বলবে তো কি করেছে রীতি? রীতির বাবা দাঁতে দাঁত চেপে বলল, কি করেছে? তোমার মেয়ে প্রেম করে বেড়াচ্ছে। কার সাথে জানো? বাড়িওয়ালার ছেলে সাদিবের সঙ্গে। তোমার মেয়ে সাদিবের বাইকে ঘুরে বেড়াচ্ছে, একসাথে চা খাচ্ছে, গল্প করছে। ছি ছি। রীতির মা রীতির বাবার কথা শুনে অবাক না হয়ে পারল না। সাদিবের সঙ্গে? তুমি ঠিক দেখেছ? বাইকে করে গিয়েছে মানেই যে প্রেম করছে তা তো নয়, তাই না? তুমি আমাকে ডাউট করছো? আমার চুল কি হাওয়ায় পেকেছে? আমি ঠিক দেখেছি, তোমার মেয়ে সাদিবের সাথে প্রেম করছে। রীতির রিয়েকশন দেখে রীতির মায়ের আর কোনো ডাউট রইল না। রীতির মা খুশি হবে না মেয়ের উপর রাগ করবে বুঝতে পারছে না। বুঝলাম রীতি ভুল করেছে। ভালো করে বুঝালেই তো হতো, না হয় একটু বকে দিতে। তাই বলে মারবে? মেয়েটা কত কষ্ট পেয়েছে। রীতির বাবা রীতির মায়ের দিকে চেয়ে অবাক হয়ে বলল, তোমার তো দেখছি ব্যাপারটা সামান্য মনে হচ্ছে। তুমি মেয়ের কষ্ট দেখছ, আর আমাদের পরিবারের সম্মানের কথা ভাবছ না? রীতির মা তাচ্ছিল্য করে বলল, কি অপরাধ করেছে? প্রেম করে বেশ অন্যায় করে ফেলেছে। এমন নয়, পড়াশোনা সব লাটে উঠিয়ে দিয়েছে। মদগাঁজাখোর চোর ডাকাতের সাথে তো প্রেম করেনি, আর না কোনো বাজে ঘটনা ঘটিয়েছে। রীতি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, আর সাদিবও যথেষ্ট ভালো ভদ্র একটা ছেলে। তোমার সমস্যাটা কোথায়? রীতির বাবা রাগান্বিত সুরে বলল, সাদিব ভালো ছেলে হলেও সাদিবের বাবা দাম্ভিক লোক। উনাকে চিনো না তুমি? উনার টাকার কত গরম। উনি উনার ছেলের বিয়ে আমার মেয়ের সাথে দিবেন? তোমার তা মনে হয়? রীতির জীবন আমি কোনো অনিশ্চয়তার মধ্যে ফেলে দিতে পারি না। রীতির মা চুপ করে গেলেন, কারণ রীতির বাবার কথা ফেলে দেওয়ার মতো না। কেননা সাদিবের বাবা অহংকারী মানুষ, তিনি নিচতলার মানুষকে পাত্তা দেন না। রীতিকে কি তার ছেলের বউ করতে রাজি হবেন? রীতির মা এসব ভাবতে ভাবতে বসে পড়ল। রিমন এসব কথা শুনে নিশ্চিত হল সাদিবের ব্যাপারেও জেনে গেছে। রিমন কি করে রীতিকে গিয়ে এসব বলবে ভাবতে পারছে না। এসব ভেবেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল। রাত 11টা। রীতির ফোন বেজেই চলেছে। সেদিকে রীতির হুঁশ নেই। রীতি পাথর হয়ে বসে আছে। ওর চোখের পানি শুকিয়ে গালে দাগ বসে গেছে।
চোখের পাপড়িগুলো এখনো আংশিক ভেজা। রীতির মা অনেকবার খাওয়ার জন্য ডেকে গেছে, কিন্তু রীতি এক ছিটেও নড়েনি। সাদিব রীতিকে ফোন করতে করতে পাগল হয়ে যাচ্ছে। আজ বিকেলেও ছাদে আসেনি। সাদিব ভেবেছে হয়তো ব্যস্ত আছে, কিন্তু এখন ফোন রিসিভ করছে না, তাই চিন্তা হচ্ছে। সাদিব বারান্দায় পায়চারি করছে আর রীতিকে ফোন করে যাচ্ছে, কিন্তু রীতি ফোন তুলছে না। সাদিবের এখন কিছুটা রাগও হচ্ছে। সাদিব নিজেদের ফ্ল্যাটের বাইরে এসে দাঁড়াল। তারপর গুটি গুটি পায়ে তিনতলায় গেল। রীতিদের দরজার সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার চলে এলো। এত রাতে নক করলে রীতির বাবা মা কি ভাববেন? তাছাড়া সাদিব কি রিজন দেখাবে? সাদিব আবারও ফিরে গেল। বাগানে গিয়ে একা একা হাঁটছে আর বারবার রীতির বারান্দার দিকে তাকাচ্ছে। রীতির রুমের আলো জ্বলছে না। সাদিবের মনে হচ্ছে রীতি হয়তো ঘুমিয়ে পড়ছে। সাদিব আর কিছুক্ষণ বাগানে হেঁটে নিজের রুমে গিয়ে দীর্ঘশ্বাস নিয়ে শুয়ে পড়ল। পরের দিন আরও একটা দিন কেটে গেছে। রীতির দেখা নেই। সাদিব রীতিকে ফোন করে পাচ্ছে না। না রীতি ভার্সিটির জন্য বেরিয়েছে, না বারান্দায় এসেছে, আর না ছাদে এসেছে। সাদিব গলা কাটা মুরগির মতো ছটফট করছে। রীতির কি হয়েছে সেটা ভেবেই সাদিবের চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। সাবিহাকে পাঠিয়েছিল। সাবিহার রীতির সাথে দেখা হয়নি। রীতির মা বলেছে রীতির শরীর একটু খারাপ লাগছে, তাই ঘুমিয়ে আছে। সাবিহা নিরুপায় হয়ে ফিরে এসেছে। সাদিব এখন রিমনের জন্য অপেক্ষা করছে। রিমন স্কুল থেকে ফিরলেই যদি কিছু জানা যায়। সাদিব নিচতলায় দাঁড়িয়ে আছে। রিমন স্কুল থেকে ফিরে সাদিবকে দাঁড়িয়ে থাকতে দেখেই বুঝতে পারছে সাদিব ওকে কি জিজ্ঞেস করবে। রিমন এক পা দু পা করে এগিয়ে যাচ্ছে। সাদিব রিমনকে দেখে কিছুটা শান্ত হল। রিমনের কাছে গিয়ে বলল, রীতির কি হয়েছে? ফোন তুলছে না কেন? শরীর খুব খারাপ নাকি? রিমন কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। রিমনকে চুপ দেখে সাদিবের ব্যাপারটা ঠিক লাগছে না। রিমন নড়েচড়ে শুকনো মুখে সাদিবের দিকে তাকাল। তারপর বলল, আপুকে বলবো আপনার ফোন রিসিভ করে নিতে। রিমন চলে যেতে নিলে সাদিব আটকে দিয়ে বলল, রিমন কি হয়েছে? সত্যি করে বল। রিমন আমতা আমতা করছে। সব বলবে কিনা, বলা উচিত হবে কিনা কিছুই বুঝতে পারছে না। সাদিবের জোড়াজুড়িতে এক প্রকার বাধ্য হয়েই রিমন সাদিবকে সব খুলে বলল। সাদিব সবটা শুনে স্তব্ধ হয়ে গেল। রীতি নিজের ফোন চেক করে সাদিবের 100+ কল আর মেসেজ দেখতে পেল। সাদিবকে কল করল রিমনের কথা মতো। সাদিব অপর পাশ থেকে হাজারো কথা বললেও রীতির মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। গলায় আটকে আছে মনে হচ্ছে। রীতি ফোন কেটে দিয়ে মেসেজ করে বলল, আজ দেখা করব ছাদে। দেখা করার আগে মেসেজ করে জানাব। রীতির বাবা সন্ধ্যা 7টায় টিউশনি পড়াতে যায়। রীতি সেই অপেক্ষায় আছে। রীতি বারান্দায় দাঁড়িয়ে আছে। রীতির বাবা বের হওয়ার পরেই রীতি বারান্দা থেকে দৌড়ে বের হয়ে যায়। সিঁড়ি বেয়ে ছাদে উঠে, তবে কেমন শরীরে শক্তি পাচ্ছে না। সাদিবের সময় যেন কাটছে না। পায়চারি করছে ছাদ জুড়ে আর বারবার কয়েক সিঁড়ি নিচে নামছে। মনে হচ্ছে আজ 1000 বছর পর রীতির সাথে দেখা হবে। সাদিব বারবার ফোনের স্ক্রিনে তাকাচ্ছে। দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ সিঁড়িঘরের দরজায় রীতিকে দাঁড়িয়ে থাকতে দেখল। রীতি একদিনেই শুকিয়ে কাঠ হয়ে গেছে। ওর মুখের দিকে তাকালো যাচ্ছে না। চোখের নিচে কালি পড়ে গেছে। চোখমুখ শুকনো।
চুলগুলো উস্কো খুস্কো, কেমন ফুরবল লাগছে। মনে হচ্ছে নিজের পায়ে শরীরের ভার বহন করতে পারছে না, নির্জীব হয়ে আছে। সাদিব রীতির দিকে এগিয়ে গিয়ে রীতির দুবাহুতে হাত রেখে বলল, রীতি আম সরি, আমার নিজেকে অনেক অপরাধী লাগছে। আমি জানি তুমি কতটা কষ্ট পেয়েছ। আঙ্কেল কখনো তোমার গায়ে হাত তুলেনি। কিন্তু রীতি শুকনো কণ্ঠে বলল, হ্যাঁ অপরাধী। আজ ভালোবেসে আমরা দুজনেই অপরাধীর খাতায় নাম লিখিয়েছি। সবাই আমাদের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে ভালোবাসার অপরাধে। হয়তো ফাঁসিতেও ঝুলিয়ে দেবে। রীতি কাঁদতে কাঁদতে ছাদের মেঝেতে বসে পড়ল। চলবে।